হ্যালো, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমরা ইউটিউব ক্লাস 4 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আগের 3টে ক্লাস হয়েছে, আশা করি তোমরা ক্লাস করেছো প্রত্যেকে। রেগুলারলি ক্লাসটা করবে যাতে তোমরা উপকৃত হবে। বিশেষ করে তোমরা রেলওয়ে পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে? তো প্রত্যেক দিন তোমরা ক্লাস করবে নির্দিষ্ট সময়ে। আজকে আমরা 4 নম্বর ক্লাস শুরু করছি। আমার ক্লাস হয় সকাল 10টা থেকে এবং তোমরা এখানে রুটিন দেখতে পাচ্ছ। আহ, এখানেও লেখা আছে সকাল 10টা থেকে। যারা তোমরা জানো না বা নোটিফিকেশন পাও না তারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে নোটিফিকেশন পাওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন। আজকে রেলওয়ে পরীক্ষার প্রথম প্রশ্ন থেকে শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, বলো শরীরের কোন অঙ্গ রোগ প্রতিরোধ ব্যবস্থায় প্রধান ভূমিকা পালন করে? আমাদের শরীরের কোন অঙ্গ রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? যকৃৎ, প্লীহা, অস্থিমজ্জা, কিডনি। কোন অঙ্গ রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোনটা হবে এখানে সঠিক উত্তর? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে অস্থিমজ্জা। কেন? অস্থিমজ্জাকে বলা হয় বোন ম্যারো। কেন বলা হয়? কারণ অস্থিমজ্জায় কিন্তু সমস্ত রকমের রক্তকণিকা তৈরি করে। তার মধ্যে লোহিত রক্তকণিকা রয়েছে, তার মধ্যে রয়েছে শ্বেত রক্তকণিকা। এগুলো সব ম্যাক্সিমাম অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে তৈরি হয়। এই কারণে অস্থিমজ্জা কিন্তু রক্ত কণিকা উৎপাদনের প্রধান স্থান। এবং রক্ত কণিকাগুলো ধ্বংস কোথায় হয়? ধরো প্রত্যেকটা লোহিত রক্ত কণিকা 120 দিন বা শ্বেত রক্ত কণিকা 5 থেকে 7 দিন পরে কোথায় গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়? এরা যকৃৎ এবং প্লীহায় এখানে গিয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। তাই এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি রক্তের সমাধিস্থল। এদেরকে কি বলা হয়? রক্তের সমাধিস্থল, ঠিক আছে? এখানে রক্ত মানে রক্ত কণিকা যারা রয়েছে তারা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 2, অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে সর্বপ্রথম কে কোষ দেখেছিলেন? অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে সর্বপ্রথম কে কোষ দেখেছিলেন? লুই পাস্তুর, রবার্ট হুক, অ্যান্টনি ভন লিউয়েনহুক, গ্রেগর মেন্ডেল। কে সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষ পর্যবেক্ষণ করেছিলেন? বলো। তো আমরা সবাই জানি সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ কে করেছিলেন? রবার্ট হুক। সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট হুক। তবে রবার্ট হুক মৃত কোষ পর্যবেক্ষণ করেছিলেন এবং সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেছিলেন লিউয়েনহুক। জীবিত কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেছিলেন লিউয়েনহুক, ব্যাকটেরিয়ার কোষ, ঠিক আছে? তো এটা একটু মনে রাখবে, রবার্ট হুক হচ্ছে সঠিক উত্তর। তিনি প্রথম 1665 খ্রিস্টাব্দে তার নিজের আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্রে কর্কের পাতলা স্তরে ক্ষুদ্র ক্ষুদ্র কোষের মতো গঠন লক্ষ্য করেন। তিনি এগুলোকে নাম দিয়েছিলেন কোষ বা এগুলোকে নাম দিয়েছিলেন সেল। এবং এটা পরবর্তীকালে একটা যুগান্তকারী আবিষ্কার হিসেবে পরিগণিত হয় জীববিজ্ঞানে। এখান থেকে সমস্ত জীববিজ্ঞানের শুরু হয়, ঠিক আছে? কোষ তত্ত্ব। কোশ্চেন নাম্বার 3, বলো নিউক্লিক অ্যাসিড কিসের মাধ্যমে গঠিত? নিউক্লিক অ্যাসিড কি দিয়ে গঠিত? খুবই সোজা প্রশ্ন, বলো।
নিউক্লিক অ্যাসিড কিসের মাধ্যমে গঠিত? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে নিউক্লিক অ্যাসিড সবসময় ডিএনএ বা আরএনএ দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড কি করে? জিনগত তথ্য বহন করে, মানুষের জিনগত তথ্য, ঠিক আছে। প্রাণীদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিএনএ, আর ব্যাকটেরিয়াদের বা ভাইরাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম আরএনএ, তবে দু রকমই হতে পারে। এরা জিনগত তথ্য বহন করে, ঠিক আছে। ডিএনএ হচ্ছে দ্বিসার্পিল গঠন, মানে ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, আর আরএনএ হচ্ছে একক সার্পিল বা একতন্ত্রী, ঠিক আছে। এদের মধ্যে অনেকগুলো নিউক্লিওটাইড থাকে, শর্করা থাকে, এবং নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন যুক্ত ক্ষারক থাকে। ডিএনএর মধ্যে শর্করা থাকে ডিঅক্সি রাইবোজ শর্করা, এবং আরএনএর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রাইবোজ শর্করা। মনে থাকবে নিশ্চয়ই, ডিঅক্সি রাইবোজ সুগার ডিএনএ এবং আরএনএর মধ্যে থাকে, যে শর্করা জাতীয় পদার্থ সেই শর্করা। ওকে, কোশ্চেন নাম্বার 4, নিয়ন্ত্রিত পরমাণু বিভাজন কোথায় ঘটে? নিয়ন্ত্রিত পরমাণু বিভাজন কোথায় ব্যবহৃত হয়? নিয়ন্ত্রিতভাবে ঘটানো হয় পরমাণু বিভাজন, বলো। পরমাণু বোমা, পরমাণু চুল্লি, আণবিক মাইক্রোস্কোপ, পরমাণু ব্যাটারি। কোথায় নিয়ন্ত্রিতভাবে পরমাণু বোমার বিভাজন, এই পরমাণুর বিভাজন ঘটানো হয়? নিয়ন্ত্রিতভাবে, বলো দেখি কোনটা হবে সঠিক উত্তর? তো দেখো, নিয়ন্ত্রিত বিভাজন পরমাণু চুল্লিতে ঘটানো হয়, পারমাণবিক চুল্লি। পরমাণু বোমায় অনিয়ন্ত্রিত বিভাজন ঘটে। অনিয়ন্ত্রিত বিভাজন ঘটে, ফলে সেখানে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়, যেটা সমস্ত কিছু ধ্বংস করে দেয়। কিন্তু পরমাণু চুল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন ঘটিয়ে কি তৈরি করা হয়? তাপ তৈরি করা হয়, এবং সেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হয়, তাই তো পরমাণু চুল্লি। তাহলে এটা মনে রাখবে, পরমাণু চুল্লিতে আমরা ম্যাক্সিমাম ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামকে ব্যবহার করি, নিয়ন্ত্রিতভাবে বিভাজন ঘটাই। এর ফলে যে তাপ তৈরি হচ্ছে সেটা দিয়ে আমরা জলকে বাষ্পে পরিণত করে সেটা দিয়ে টারবাইন ঘোরাই, বুঝতে পেরেছো? যেটা পরমাণু বোমার বিদ্যুৎ তৈরি করার মূলনীতি, ঠিক আছে, মনে থাকবে। কোশ্চেন নাম্বার 5, অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে? অ্যান্টিবায়োটিক, আমাদের শরীর খারাপ হলে ডাক্তাররা অনেক সময় অ্যান্টিবায়োটিক দেয়, তাই না? সর্দি জ্বর হলে অ্যান্টিবায়োটিক দেয়। অ্যান্টিবায়োটিক কি বা কিভাবে এটা কাজ করে, বলো। অ্যান্টিবায়োটিক কি এবং এটা কিভাবে কাজ করে? সঠিক উত্তর হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে কিন্তু নয়। ব্যাকটেরিয়াদের বলা হয় আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ। যারা আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, তাদের কোষের বাইরে কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীর। তো ব্যাকটেরিয়া যেহেতু আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, ব্যাকটেরিয়ারও দেহের বাইরে কি থাকে? কোষ প্রাচীর থাকে। তো সেই কোষ প্রাচীরকে ধ্বংস করে অ্যান্টিবায়োটিক, কি করে? কোষ প্রাচীরকে ধ্বংস করে দেয়। কোষ প্রাচীর ধ্বংস হলে কি হবে? ব্যাকটেরিয়াটা অকার্যকর হয়ে যাবে, সে আর কাজ করতে পারবে না, বুঝতে পেরেছো? ব্যাকটেরিয়ার যত জৈবিক ক্রিয়াকলাপ সবকিছু বন্ধ হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক এই কাজটাই করে, তো মনে রাখবে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিক কি করছে? ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটাকে ধ্বংস করে দিচ্ছে, ফলে জীবাণুটা নষ্ট হচ্ছে, ঠিক আছে। আবার অনেক সময় কি করে? ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষকেও বন্ধ করে দেয়। মনে রাখবে, ভাইরাস
ঘটিত কোনো সমস্যা বা রোগ হলে, ভাইরাস ঘটিত, সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না, কারণ ভাইরাসের কোনো কোষ প্রাচীর থাকে না। ভাইরাসের বাইরে কি থাকে? ভাইরাসের বাইরে প্রোটিনের আবরণ থাকে, যেটাকে বলা হয় ক্যাপসিড। তো সেখানে অ্যান্টিবায়োটিক কাজ করবে না, অ্যান্টিবায়োটিক কোষ প্রাচীরে কাজ করে, ভাইরাসের কোষ প্রাচীর থাকে না। তাহলে ভাইরাসের জন্য কি কাজ করবে? ভাইরাসের ওষুধ কি? ভ্যাকসিন। ভাইরাসের ওষুধ হচ্ছে ভ্যাকসিন, আর ব্যাকটেরিয়ার ওষুধ হচ্ছে অ্যান্টিবায়োটিক। কোশ্চেন নাম্বার 6, নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী কোনো বস্তু স্থির থাকে তবে সেটি চলতে শুরু করবে কখন? বলো। কোনো বস্তু স্থির আছে আর সেটা চিরকাল স্থির থাকবে, এটা নিউটনের প্রথম সূত্র, কিন্তু সেটা কখন চলতে শুরু করবে? খুব সহজ প্রশ্ন, তাই না? খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে যখন তার উপরে বল প্রয়োগ করা হবে, ফোর্স অ্যাপ্লাই করা হবে, বল। বুঝতে পেরেছো কথা? বল প্রয়োগ করা হলে কি হবে? সেটা তোমার চলতে শুরু করবে, কারণ নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্রে বলছে আবার ফোর্স সমান সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ত্বরণ। ত্বরণ সৃষ্টি হবে মানে সে তো চলতে শুরু করবে, তাই না? আর প্রথম সূত্রকে আমরা জাড্যতার সূত্র বলি, মনে রাখবে। স্থির বস্তু স্থির থাকবে আর সচল বস্তু সমবেগে চলতে থাকবে। কোশ্চেন নাম্বার 7, হুকের সূত্র অনুযায়ী বস্তুতে সৃষ্ট স্থিতিস্থাপক বিকৃতি কিসের সঙ্গে সমানুপাতিক? স্থিতিস্থাপক বিকৃতি কিসের সঙ্গে সমানুপাতিক? বলো। আচ্ছা, স্থিতিস্থাপক বিকৃতি মানে কি? ফর এক্সাম্পল, বিকৃতি অনেক রকমের হয়, কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি হুকের সূত্র বলা হচ্ছে একটা বস্তুতে তুমি যত বল প্রয়োগ করবে সেই বস্তুটা তত বিকৃতি হবে। ফর এক্সাম্পল, ধরো তোমার কাছে একটা রাবার আছে, রাবার। তো রাবারে তুমি যত বেশি টানবে রাবারটা তত বেশি লম্বা হবে, এটাকে বলা হচ্ছে হুকের সূত্র। ঠিক আছে? অ্যাকচুয়াল হুকের সূত্রে বলা হয়েছে পীড়ন সমানুপাতিক বিকৃতি। পীড়ন মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তো যত বল বাড়াবে তত বিকৃতি বাড়বে। তো এখানে তো পীড়ন নেই, তার বদলে আছে বল, তাহলে আমাদের অপশন এটাই নিতে হবে সঠিক উত্তর হিসেবে। তুমি যত বল দেবে তত বিকৃতি হবে। ঠিক আছে? এর একটা ভালো সূত্র হচ্ছে স্প্রিং এর সূত্র বলা হয় এটাকে, এফ সমান সমান কে এক্স। ঠিক আছে? একটা এক্স মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, আর এফ মানে প্রযুক্ত বল। এখানে লেখা আছে এক্স হলো সম্প্রসারণ বা সংকোচন, আর এফ হলো প্রযুক্ত বল। ঠিক আছে? এফ হলো প্রযুক্ত বল। তাহলে এফ এর ভ্যালু যত বেশি হবে, এক্স বা সংকোচন বা প্রসারণ তত বেশি হবে। এটা হচ্ছে হুকের সূত্র। বোঝা গেছে? এগুলো স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আলোচনা করা হয়। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 8, অঙ্কটা প্রত্যেকে পড়ো। স্থির অবস্থা থেকে 10 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে 4 সেকেন্ড চলছে, তাহলে চূড়ান্ত বেগ কত হবে?
খুব সহজ সূত্র, এবং এটা তোমাদের করানো মানে এর আগের ক্লাসেও এরকম অঙ্ক আমি করিয়েছি। যারা শিখতে পারোনি আর কি বলবো, কিন্তু এটা করা উচিত। স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলছে, তাহলে এখানে প্রাথমিক বেগ ইউ কত? প্রাথমিক বেগ হচ্ছে 0, কারণ স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে। ত্বরণ কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। আর কত সময় ধরে চলেছে? 4 সেকেন্ড, 4 সেকেন্ড সময় ধরে চলেছে। তাহলে চূড়ান্ত বেগ, চূড়ান্ত বা অন্তিম বেগ কত হবে? ভি। ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি। এই ফর্মুলাটা তোমরা অনেকেই জানো, তাহলে এখান থেকে আমরা চূড়ান্ত বেগ ভি বার করতে পারি। তাহলে দেখা যাক কত আসে। ভি সমান সমান ইউ এর ভ্যালু কত? 0, ত্বরণের ভ্যালু কত? 10, ইন্টু সময়ের ভ্যালু হচ্ছে 4। তাহলে কত হচ্ছে? 4 10 40 মিটার পার সেকেন্ড। সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আমি আবারও বলছি, ফর্মুলা যেগুলো রয়েছে গতির ফর্মুলা সেগুলো ভালো করে পড়ো, কারণ এখান থেকে তোমাদের অঙ্ক আসবেই রেলওয়ে পরীক্ষায়, কিচ্ছু করার নেই, অঙ্ক করতেই হবে। প্লাস সায়েন্সের টপিকগুলো কিন্তু ভালো করে না পড়লে হবে না, এগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে ডিটেলসে পড়তে হবে। ঠিক আছে, কারণ রেলওয়ে পরীক্ষা কিন্তু অত সোজা নয়। তোমাদের জন্য তোমরা জানো যে রেলওয়ে ব্যাচ আমাদের এখানে একটা লঞ্চ হয়েছে, যেটা বিশেষ করে যারা নূতন প্রস্তুতি নিচ্ছ অথবা যারা মোটামুটি জানো সিলেবাস সম্পর্কে বা পড়াশোনা করেছো, তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচ 2025 রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। এটা কাদের জন্য? এটা যারা গ্রুপ ডির প্রস্তুতি নিচ্ছ বা যারা এনটিপিসির প্রস্তুতি নিচ্ছ, উভয়ের জন্য এই ব্যাচটা সমানভাবে কার্যকর। ঠিক আছে, এই ব্যাচের বিশেষত্ব হচ্ছে এখানে রেলওয়ের যে সিলেবাসটা দেওয়া আছে অফিসিয়াল সিলেবাস, ওই সিলেবাসের পুরোটাই তোমাদের কভার করানো হবে এবং টপিক ভিত্তিক ক্লাস হবে। প্রত্যেক দিন সোম থেকে শনি ক্লাস, প্রত্যেকটা ক্লাসের তোমরা পিডিএফ পাবে, লাইভ ক্লাস পাবে, প্লাস রেকর্ড দেখার সুযোগ পাবে। ঠিক আছে, তোমরা তোমরা 5 মাস পর্যন্ত লাইভ ক্লাস দেখতে পাবে, 5 মাস তোমাদের ক্লাস করানো হবে, আর তোমরা 12 মাস পর্যন্ত তোমরা ওই রেকর্ডগুলো দেখতে পারবে যখন খুশি, যতবার খুশি। এবং টপিকগুলো হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, ঠিক আছে, ম্যাথ, রিজনিং, যে টপিকগুলো রয়েছে সেগুলো। ঠিক আছে, ইংলিশ যেহেতু তোমাদের রেলওয়ে পরীক্ষায় থাকে না, সেহেতু ইংলিশ এখানে থাকবে না, বাকি সমস্ত বিষয়ের ক্লাস এখানে তোমরা পাবে। ওকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার, আমরা 9 নম্বর কোশ্চেনে চলে আসছি। বলো, কোন গ্যাসটি বাতাসে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? খুব সহজ কোশ্চেন। কোন গ্যাসটি বাতাসে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন, 78% পাওয়া যায়, অক্সিজেন 21% পাওয়া যায়। আর নাইট্রোজেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই অনেক সময় চিপসের যে সমস্ত প্যাকেট থাকে, চিপসের প্যাকেটে তোমার নাইট্রোজেন গ্যাস কিন্তু ব্যবহার করা হয়। নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, বোঝা গেছে? এটা জারণ হতে বাধা দেয়, চিপসটাকে অনেকদিন টাটকা রাখে। কোশ্চেন নাম্বার 10, কোন ধাতু সব থেকে বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারে? কোন ধাতু সব থেকে বেশি বিদ্যুৎ পরিবহন করতে পারে, প্লাস বিদ্যুতের পাশাপাশি তাপও পরিবহন করতে পারে? বিদ্যুতের পাশাপাশি তাপ পরিবহন করতে পারে কোন ধাতু? আমরা প্রত্যেকে জানি সঠিক উত্তর হচ্ছে রূপা। ঠিক আছে, রূপা। এটা কি হয়, এর পরিবাহিতা অনেক বেশি, কিন্তু রূপার যেহেতু দামটা বেশি, তাই সাধারণভাবে আমরা
তামা ব্যবহার করে থাকি, কারণ রূপার দামটা অনেক বেশি। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, কোন তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে? কোন তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে? শব্দ, জল, বিদ্যুৎ চুম্বকীয়, ভূমিকম্প। কোন তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে? সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে, তাই না? বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে, বা এটাকে আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলি। কারা কারা? আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, রেডিও তরঙ্গ, গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি যত আছে সবই কিন্তু শূন্য স্থানের মধ্য দিয়ে চলাচল করতে পারে। তবে শব্দ তরঙ্গ হচ্ছে স্থিতিস্থাপক তরঙ্গ, স্থিতিস্থাপক ও তোমার অনুদৈর্ঘ্য। এই কারণে শব্দ তরঙ্গ কিন্তু শূন্য স্থানের মধ্য দিয়ে যেতে পারে না, এটা চলার জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যম দরকার। যে মাধ্যমের স্থিতিস্থাপকতা যত বেশি হবে সেই মাধ্যমে তার বেগ তত বেশি হবে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12, আবর্ত সারণ সূত্র অনুযায়ী আবর্তনের ফলে উৎপন্ন বল কিসের সঙ্গে সমানুপাতিক? আবর্ত সরণ সূত্র অনুযায়ী আবর্তনের ফলে উৎপন্ন বল কিসের সঙ্গে সমানুপাতিক? এই উৎপন্ন বলকে আমরা বলি আবর্ত সারণ বল। উৎপন্ন বলকে আমরা কি বলি? এই উৎপন্ন বলকে আমরা বলি আবর্ত সারণ বল। বোঝা গেছে? ভর, ব্যাসার্ধের বর্গ, ঘনত্ব, তাপমাত্রা। এখন যারা আবর্ত সারণ বল শুনে বুঝতে পারছো না তাদের জন্য বলি, এটা হচ্ছে অভিকেন্দ্র বল। আর অভিকেন্দ্র বলের ফর্মুলা তোমরা জানো, mv²/r। ঠিক আছে। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? সরি, এখানে একটুখানি কোশ্চেনটা আমাদের ব্যাসার্ধের বর্গ না করে এখানে আমাদের গতিবেগ বর্গ করা উচিত ছিল। এর জন্য হয়তো অনেকে অ্যান্সার করতে পারেনি, এখানে অপশনটা লিখতে ভুল হয়েছে। তাহলে গতিবেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হবে mv²/r। ঠিক আছে, এটা একটুখানি ভুল লেখা হয়েছিল। তাহলে আবর্ত সারণ বল বলতে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটার ফর্মুলা mv²/r। এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বেগ, আর আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ঠিক আছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তো এটা গতিবেগের বর্গের সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কোন পরিস্থিতিতে প্রযোজ্য? শুধু কঠিন পদার্থের ক্ষেত্রে, শুধু তরল পদার্থের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, নাকি সমস্ত ধরনের পদার্থ বা বলের জন্য? এই নিউটনের তৃতীয় সূত্রটা কোন ক্ষেত্রে খাটবে? বলো, নিউটনের তৃতীয় সূত্রটা কোন ক্ষেত্রে খাটবে? দেখো, নিউটনের তৃতীয় সূত্র কিন্তু সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হবে। নিউটন কিন্তু এরকম কখনো বলে যায়নি
যে এটা শুধু কঠিন বা তরলের জন্য প্রযোজ্য, এটা সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, তো সমস্ত বলের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই বলের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। আকাশে পাখি ওড়া, ঠিক আছে, তারপরে দেওয়ালে ধাক্কা মারা, রকেটের গতি, রকেটের জ্বালানির গতি, এই সমস্ত কিছু আমরা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। বোঝা গেছে? নিউটনের সূত্রগুলো ভালো করে পড়বে এবং নিউটনের সূত্রের যে আউটকামস, যে তোমার বৈশিষ্ট্য, যেগুলো তোমার অ্যাপ্লিকেশন বলে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 14, কোন রশ্মি ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে? আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে কোন রশ্মি? বলো। কোন রশ্মি আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে? সঠিক উত্তর হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অতি বেগুনি রশ্মি। গামা রশ্মি বা এক্স রশ্মি এরা আমাদের ত্বকে মিউটেশন ঘটায়, কোষে মিউটেশন ঘটায়। ঠিক আছে, তার ফলেও ক্যান্সার হতে পারে, কিন্তু ডাইরেক্ট আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে অতি বেগুনি রশ্মি, ইউভি রশ্মি, যেটা সব থেকে বেশি ক্ষতিকর। বোঝা গেছে? তাহলে ইউভি রশ্মি আমাদের ত্বকে ক্যান্সার সৃষ্টি করতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির অতিরিক্ত সংস্পর্শে আমাদের ত্বকের কি হয়? ক্ষতি হয়। ইউভিসি সব থেকে বেশি ক্ষতিকর। ঠিক আছে, প্রধানত দুটো হচ্ছে ক্ষতিকর, ইউভি বি আর ইউভিসি। সিটা সব থেকে বেশি ক্ষতিকর, তারপরে বি, তবে এগুলো ওজোন স্তর দ্বারা শোষিত হয়। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 15, ভরবেগ কিসের গুণফল? বলো, ভরবেগ কিসের গুণফল? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ভরবেগ বল, ভর এবং বেগের গুণফল। ঠিক আছে, ভরবেগের ইংরেজি যে টার্ম, সে টার্মটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম ভরবেগ, ভর এবং বেগের গুণফল। মনে রাখবে, ভরবেগ কিন্তু একটা ভেক্টর রাশি, মান থাকবে, অভিমুখ থাকবে, ভেক্টর যোগফলের সূত্র মেনে চলবে। ঠিক আছে, আর ভরবেগের এককটা কি হবে কেউ বলতে পারবে? ভরবেগের একক, এটা তো ভর এবং বেগের গুণফল, তাহলে ভরের একক কি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে একক দাঁড়াচ্ছে কি? কিলোগ্রাম মিটার পার সেকেন্ড বা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে ভরবেগের একক। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, হরমোন কি? হরমোন কি? বলো। হরমোনকে আমরা বলি রাসায়নিক বার্তাবাহক। হরমোনকে আমরা কি বলি? রাসায়নিক বার্তাবাহক। অর্থাৎ হরমোন তো যেখানে উৎপত্তি হয় সেখানে কাজ করে না, হরমোন কি করে? উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে। ঠিক আছে, এরা উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে। উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে।
এই জন্য একে বলা হচ্ছে রাসায়নিক বার্তাবাহক। এরা কি হয়, বিভিন্ন কোষ এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? হরমোন কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো রয়েছে, অন্তঃক্ষরা গ্রন্থি সেখান থেকে মূলত নির্গত হয়। এবং অবশ্যই কিছু কিছু হরমোন রয়েছে যারা উৎপত্তি স্থলে কাজ করে, যাদেরকে আমরা লোকাল হরমোন বলি। তবে ম্যাক্সিমাম হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করা। মানুষের দেখে ইম্পর্টেন্ট কিছু হরমোনের নাম: ইনসুলিন, থাইরয়েড হরমোন, অ্যাড্রিনালিন হরমোন, আপৎকালীন হরমোন বলা হয়। ইনসুলিন গ্লুকোজ নিয়ন্ত্রণ করে, এই সমস্ত রয়েছে। এদেরকে আমরা এক কথায় কি বলি? রাসায়নিক বার্তাবাহক। এরা যেহেতু এক স্থান থেকে অন্য স্থানে যায়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17, বরফের উপর দিয়ে হাঁটতে গেলে পা পিছলে যায় কেন? বরফের উপর দিয়ে হাঁটতে গেলে পা পিছলে যায় কেন? বরফ বায়বীয় পদার্থ, ঘনত্ব কম, ঘর্ষণ কম, তাপমাত্রা বেশি না কম? তাপমাত্রা কম। কি কারণে বরফের উপর দিয়ে হাঁটতে গেলে পা পিছলে যায়? বলো। সঠিক উত্তর হচ্ছে বরফের উপরে ঘর্ষণ কম। আমাদের হাঁটা চলার জন্য ঘর্ষণ বল কিন্তু খুবই দরকার। যদি আমাদের ঘর্ষণ বল কম থাকে তাহলে পা স্লিপ করে। ঠিক আছে, ঘর্ষণ বল আমাদের হাঁটতে সাহায্য করে। তাহলে বরফের পৃষ্ঠতল কি হয়? অতি মসৃণ। এই অতি মসৃণ হওয়ার জন্য ঘর্ষণ বল কিন্তু কম থাকে। ঠিক আছে। এছাড়াও কি হয়? চাপ দিলে বরফের সামান্য অংশ গলে গিয়ে পাতলা জলের আস্তরণ তৈরি করে। তুমি যখন বরফের উপর চাপ দেবে, চাপের ফলে বরফের গলনাঙ্ক কমে যায়, ফলে বরফ গলে যায়। ঠিক আছে, পাতলা জলের আস্তরণ তৈরি করে। ঠিক আছে, ফলে একে তো ঘর্ষণ কম, মসৃণ, আবার জল, তাহলে এই দুটো মিলে পিছলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যায়। ক্লিয়ার? পিছলে পিছলে যেতে পারে। কোশ্চেন হচ্ছে 18, ভেনাস গ্রহকে ভোরের তারা বা সন্ধ্যার তারা বলা হয় কেন? সঠিক উত্তর হচ্ছে এটা পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকে, সূর্যেরও কাছে থাকে, পৃথিবীরও কাছে, ফলে আমরা ভোরবেলা এবং সন্ধ্যাবেলা দেখতে পাই উজ্জ্বলতা। ঠিক আছে, এর কেন উজ্জ্বল দেখায়? ঘন বায়ুমণ্ডল এবং মেঘের কারণে ভেনাস গ্রহ সাদা এবং হলুদ দেখায়। ঠিক আছে, হলদে আভা আমরা দেখতে পাই। কোশ্চেন নাম্বার 19, শব্দ কিসের মাধ্যমে পরিবাহিত হয়? শব্দ কিসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যায়? চৌম্বক তরঙ্গের মাধ্যমে, অনুদৈর্ঘ্য ক্লান্তির মাধ্যমে, অনুদৈর্ঘ্য চাপ আলোড়ন তরঙ্গের মাধ্যমে, অনুবীক্ষণ ভেদী তরঙ্গের মাধ্যমে? কিসের মাধ্যমে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যায়? সঠিক উত্তর হচ্ছে অনুদৈর্ঘ্য চাপ আলোড়ন তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য চাপ আলোড়ন মানে কি? মানে হচ্ছে যেখানে শব্দ তৈরি হচ্ছে
তার আশেপাশে অনেকগুলো বাতাসের স্তর থাকে, এখানে একবার চাপ দিলে এই বাতাসের স্তরগুলো কাছাকাছি চলে আসে, এটা এই চাপটা মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। ঠিক আছে, তাহলে চাপ আলোড়ন তরঙ্গ। তো এটা মাধ্যমের স্থিতিস্থাপকতা, এখানে বস্তু কণা যেগুলো রয়েছে সেগুলো কম্পিত হয়। শূন্য স্থানের মধ্য দিয়ে হয় না কেন? কারণ শূন্য স্থানে কোনো মাধ্যম নেই, কার উপরে চাপ প্রয়োগ করবে? কোনো কণাই নেই, তাই শূন্য স্থানের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না। আর কঠিন মাধ্যমের মধ্য দিয়ে সব থেকে বেশি যায় বিশেষত ধাতু, কারণ ধাতুদের মধ্যে কণার কম্পন অনেক বেশি, ধাতুর স্থিতিস্থাপকতা ধর্ম অনেক বেশি, এই কারণে ধাতুর মধ্য দিয়ে শব্দের বেগ সব থেকে বেশি। কোশ্চেন নাম্বার 20, কোন রোগ ব্যাকটেরিয়ার কারণে হয়? কোন রোগ ব্যাকটেরিয়ার কারণে হয়? তোমরা অবশ্যই বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত, বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের নাম পড়বে। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে যক্ষা। ইনফ্লুয়েঞ্জা, হাম বা জলবসন্ত ভাইরাস ঘটিত রোগ। যক্ষার ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। যক্ষাকে অনেক সময় আমরা টিবি বলি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, এই ব্যাকটেরিয়ার আক্রমণে হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। তো কোনগুলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনগুলো ভাইরাস ঘটিত রোগ, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসে এগুলো। কোশ্চেন নাম্বার 21, পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে হলে কোনটি বাধ্যতামূলক? পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে হলে কোনটি বাধ্যতামূলক? সঠিক উত্তর হচ্ছে পূর্ণ সূর্যগ্রহণ হতে হলে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ থাকতে হবে, যাতে চাঁদের আলো ব্লক হয়ে যায়। বুঝতে পেরেছো? কি হয়, যখন চাঁদ পৃথিবীর সাথে সূর্যের সাথে একই সরল রেখায় মাঝখানে থাকে, তখন সূর্যকে সম্পূর্ণভাবে ঢেকে দেয়। ঠিক আছে, এটাকে আমরা বলি পূর্ণ সূর্যগ্রহণ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে 22, বলো কৃত্রিম উপগ্রহ আকাশে কিভাবে কক্ষপথে ভেসে থাকে? আমরা জানি কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে পৃথিবীকে আবর্তন করে ঘুরছে, তো কিভাবে তারা কক্ষপথে থাকে? বায়ুর চাপ, পৃথিবীর আকর্ষণ ও গতিপথের বলের সমন্বয়ে, সূর্যের আলোয় শক্তি থেকে, নাকি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আটকে থাকে? কৃত্রিম উপগ্রহগুলো কিভাবে আকাশে কক্ষপথে ভেসে থাকে? সঠিক উত্তর হচ্ছে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর আকর্ষণ বল এবং গতিপথের বলের সমন্বয়ে আকাশে ভেসে থাকে। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, এটা ধরো পৃথিবী, এখানে একটা কৃত্রিম উপগ্রহ আছে, পৃথিবী তারকে নিজের দিকে টানে, কিন্তু কৃত্রিম উপগ্রহের বেগ এদিকে থাকে, ফলে কৃত্রিম উপগ্রহটা এই পথে চলতে থাকে, এই পথে চলতে থাকে, এই পথে চলতে থাকে। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহ একটা পথে ঘুরতে থাকে। বুঝতে পেরেছো? তার পৃথিবীর আকর্ষণ বল আর তার নিজস্ব গতিবেগের প্রভাবে একটা ব্যালেন্স হয়ে কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে আবর্তন করে। এবং মনে রাখবে, আবর্তনের জন্য কিন্তু কোনো জ্বালানি খরচ হয় না। ঠিক আছে, অটোমেটিক আবর্তন করতে থাকে। ওকে, কোশ্চেন নাম্বার 23, স্টেরয়েড হরমোন কোথায় সংশ্লেষিত হয়? স্টেরয়েড হরমোন
আমাদের দেহে, মানুষের দেহে কোথায় সংশ্লেষিত হয়? সঠিক উত্তর হচ্ছে ডিম্বাশয় এবং শুক্রাশয়। স্টেরয়েড হরমোন বলতে কোন হরমোনগুলো? স্টেরয়েড হরমোন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন, এগুলোকে বলা হয় স্টেরয়েড হরমোন। ঠিক আছে, ইস্ট্রোজেন মহিলাদের দেহে, টেস্টোস্টেরন পুরুষদের দেহে, হ্যাঁ, টেস্টোস্টেরন পুরুষদের দেহে থাকে। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে স্টেরয়েড হরমোন। এগুলো যথাক্রমে মহিলাদের ডিম্বাশয় এবং পুরুষদের শুক্রাশয় থেকে নির্গত হয়। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 24, মানুষের শরীরে সব থেকে শক্তিশালী পেশি কোনটা? কোন পেশিটা মানুষের শরীরে সব থেকে শক্তিশালী, বলো? কোন পেশিটা মানুষের দেহে সব থেকে বেশি শক্তিশালী? ঠিক আছে, আমি একটা হিন্টস দিচ্ছি। এই পেশিটা আমাদের চোয়ালে থাকে। আমাদের এই যে চোয়াল, এই জায়গায়, এই জায়গাটাই থাকে পেশিটা, বলো দেখি। সঠিক উত্তর হচ্ছে ম্যাসেটার পেশি। এটা আমাদের মুখের চোয়ালে থাকে। আমাদের চোয়ালকে বন্ধ করতে বা খুলতে সাহায্য করে এবং এটা সর্বোচ্চ বল প্রয়োগ করতে পারে। ঠিক আছে, আমাদের খাবার চিবাতে, খাবার চিবাতে সাহায্য করে। এটা আমাদের খাবার চিবাতে সাহায্য করে। বোঝা গেছে? ম্যাসেটার পেশি, মনে থাকবে। কোশ্চেন নাম্বার 25, বলো মানব শরীরে কিসের অভাবে গলগণ্ড রোগ দেখা দেয়? মানুষের শরীরে কিসের অভাবে গলগণ্ড রোগ দেখা দেয়? ক্যালসিয়াম, আয়োডিন, লোহা, ফসফরাস। কিসের অভাবে গলগণ্ড রোগ দেখা দেয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে আয়োডিন। ঠিক আছে, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ দেখা দেয়, আয়োডিন। তো এই জন্যে গলগণ্ড রোগটা কি? আমাদের গলায় রয়েছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হয়। তো আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ হতে পারে না, ফলে আমাদের থাইরয়েড গ্রন্থিটা বড় হয়ে যায়। ঠিক আছে, গলা ফুলে যায়, কাঁধের কাছে এই অঞ্চলগুলো কিন্তু ফুলে যায়, বড় হয়ে যায়। একে বলা হচ্ছে গলগণ্ড রোগ। এই জন্য আয়োডিনযুক্ত লবণ খাওয়া অত্যন্ত জরুরি। বুঝতে পেরেছো? আয়োডিনযুক্ত লবণ খাওয়া অত্যন্ত জরুরি। কোশ্চেন নাম্বার 26, আয়ন মণ্ডলের গুরুত্ব কি? আয়ন মণ্ডল, পৃথিবীর উপরে একটা স্তর আছে যেটাকে আমরা বলি আয়ন মণ্ডল। ঠিক আছে, সেই আয়ন মণ্ডলের গুরুত্ব কি? গ্রহ নক্ষত্রের জন্ম হয় সেখানে,
বেতার যোগাযোগকে সাহায্য করে, বরফের গঠন হয়, মহাজাগতিক কণার প্রবাহ হয়। বলো। আয়ন মণ্ডলের গুরুত্ব কি? সঠিক উত্তর হচ্ছে বেতার যোগাযোগ ব্যবস্থায় সাহায্য করে। আয়ন মণ্ডল কোথায় থাকে? আয়ন মণ্ডল, এটা যদি আমাদের পৃথিবী হয়, পৃথিবীর উপরে একটা স্তর থাকে, যে স্তরটাকে আমরা বলি আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডল। এখানে কি থাকে? পজিটিভ নেগেটিভ চার্জের আয়ন থাকে, ঠিক আছে, বিভিন্ন পরমাণুর আয়ন থাকে এখানে। এটার কাজ কি? আমরা যখন পৃথিবী থেকে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, বিশেষ করে রেডিও ওয়েভ আমরা ওপরের দিকে ছুড়ি, সেটা ওপরের স্তরে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে আবার নিচের দিকে ফেরত আসে, ঠিক আছে। তো আয়ন মণ্ডলের কাজ হচ্ছে বেতার তরঙ্গকে প্রতিফলিত করে পৃথিবীকে ফেরত পাঠানো। এর সাহায্যে আমরা পৃথিবীর এক স্থান থেকে আরেকটা স্থানে যোগাযোগ করতে পারি, স্বল্প দূরত্বে আমরা যোগাযোগ করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বেতার যোগাযোগ ব্যবস্থা, ঠিক আছে। এরা উপগ্রহ ছাড়াও আমরা খুব সহজে কাছাকাছি স্থানে যোগাযোগ করতে পারি। কোশ্চেন নাম্বার 27, রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক কেন অপরিবর্তিত থাকে? রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক কেন অপরিবর্তিত থাকে? বলো। অনুঘটকের কাজই এটা। অনুঘটক মানে শুধু রাসায়নিক বিক্রিয়ার বেগ কমাবে বা বাড়াবে, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অপরিবর্তিত থাকে। কেন? কারণ এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এটাই মনে রাখবে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই কারণে এরা অপরিবর্তিত থাকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 28, অতিবেগুনি আলো জীবাণু ধ্বংসকরণের কাজে ব্যবহার হয় কেন? অতিবেগুনি রশ্মি জীবাণু ধ্বংসের কাজে ব্যবহার করা হয় কেন? সঠিক উত্তর হচ্ছে জীবাণুর যে ডিএনএ সেটাকে ক্ষতিগ্রস্ত করে। জীবাণুর যে ডিএনএ, সেই ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে, ফলে জীবাণু তার বংশ বিস্তার করতে পারে না, যার ফলে জীবাণুটা আলটিমেট ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে অতিবেগুনি রশ্মি কি করছে? মাইক্রোব্যাকটেরিয়াল কোষের ডিএনএ কে ক্ষতি করছে, ডিএনএ কে ধ্বংস করছে, ঠিক আছে। ফলে হাসপাতালে পানীয় জল এই সমস্ত বিশুদ্ধকরণের কাজে আমরা ইউভি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মিকে কিন্তু আমরা ব্যবহার করি। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 29, বলো। 5 × 10⁻14 হার্টজ ফ্রিকোয়েন্সির আলো 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে প্রবেশ করলে
তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কোশ্চেনটা ভালো করে ভাবো, ভেবে অ্যান্সার করো। এই কোশ্চেনটা প্রথমে ভালো করে ভাবো। একটা জিনিস শুধু মনে রাখবে, প্রতিসরণে কম্পাঙ্ক পরিবর্তন হয় না। প্রতিসরণে কম্পাঙ্ক পরিবর্তন হয় না। প্রতিসরণের ফলে কম্পাঙ্ক পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে অন্য মাধ্যমে গেলে কম্পাঙ্ক পরিবর্তন হবে না, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটা করার জন্য প্রতিসরাঙ্ক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আন্দাজে অঙ্কের উত্তর দিলে হবে না। এখানে আমাদের দেখো, প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ, বা প্রতিসরাঙ্ক মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ মানে এন ল্যামডা, ওই মাধ্যমে আলোর বেগ মানে হচ্ছে এন ইন্টু ল্যামডা ড্যাশ। ল্যামডাটাই পাল্টাবে, ল্যামডা ড্যাশটা পাল্টাবে না। ঠিক আছে, এই সরি, ল্যামডাটাই পাল্টাবে, ল্যামডা ড্যাশ হবে, কিন্তু এন কম্পাঙ্ক কখনো পাল্টায় না। তাহলে প্রতিসরাঙ্ক মানে আমরা লিখতে পারি শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। আমি শূন্য মাধ্যমেরটা ল্যামডা 0 লিখলাম, আর ওই মাধ্যমেরটা ল্যামডা লিখলাম। তাহলে ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই মিউ। এখন মিউ বলা আছে 1.5, আর ওই শূন্য মাধ্যমের ফ্রিকোয়েন্সি বলা আছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বলা নেই। তাহলে আমরা কি জানি? শূন্য মাধ্যমের বেগ মানে হচ্ছে শূন্য মাধ্যমের কম্পাঙ্ক ইন্টু শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। এখন কম্পাঙ্ক তো এনই হবে, পাল্টাবে না। তাহলে শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য মানে আমরা কি লিখতে পারি? সি শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক এন। তাহলে এখানে ল্যামডা সমান সমান আমরা লিখতে পারি ল্যামডা 0। ল্যামডা 0-র জায়গায় আমরা কি লিখতে পারি? ল্যামডা 0-র জায়গায় সি বাই এন লিখতে পারি। তাহলে সি বাই এন ইন্টু মিউ। তাহলে ল্যামডার ভ্যালু আমরা এবার বসাই। সি এর ভ্যালু হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ ডিভাইডেড বাই মিউ এর ভ্যালু 1.5, মিউটা আগে বসালাম। তারপরে এন, এন হচ্ছে তোমার কম্পাঙ্ক 5 × 10⁻14, 5 × 10⁻14। তাহলে কত হচ্ছে? 10⁸ আর 10⁻14, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে 10⁻⁻6 এটা হচ্ছে, আর 3 ডিভাইডেড বাই 1.5, 1.5কে 3 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 5 যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 0.4, তাই না? 1.5 দুকানি 3, 2 থাকলো, আর 5কে 2 দিয়ে কাটলে 0.4। তাহলে এটা হচ্ছে 0.4 × 10⁻⁻6। তাহলে এটাকে আমি যদি 400 করি, তার মানে 1000 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10⁻⁹ মিটার। 10⁻⁹ মানে ন্যানোমিটার। তাহলে এটা হবে 400 ন্যানোমিটার। ক্লিয়ার হয়েছে? এটা হিসাবটা একটু বড়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের 400 ন্যানোমিটার হবে উত্তর। ওকে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 30। মানবদেহে ইউরিয়া, ইউরিয়া কোথায় তৈরি হয়? ইউরিয়া কোথায় তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে যকৃতে। ঠিক আছে, আমাদের যে যকৃৎ, সেখানে প্রোটিন বিপাকের ফলে অ্যামোনিয়া উৎপন্ন হয়, এবং অ্যামোনিয়াকে
কম বিষাক্ত ইউরিয়ায় পরিণত হয়ে রক্তে মেশে, পরবর্তীতে কিডনি দ্বারা ইউরিয়া ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। বোঝা গেছে? তাহলে এটা একটু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 31 বলো, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে, এর প্রমাণ কোনটা? কোন প্রমাণের সাহায্যে আমরা বুঝতে পারি বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে? কালো বস্তুর বিকিরণ মানে কৃষ্ণ বস্তুর বিকিরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, ডপলার সরণ বা রেডশিফট, গ্যালিলিওর দূরবীক্ষণ। কোন জিনিসটা প্রমাণ করে যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ডপলার সরণ বা রেডশিফট। অ্যাকচুয়ালি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে বোঝা যায় না। এখানে ডপলার সরণ বা রেডশিফট হচ্ছে যখন কোনো নক্ষত্র আমাদের থেকে, এখানে আমরা দাঁড়িয়ে আছি, যখন কোনো নক্ষত্র আমাদের থেকে দূরে সরে যাবে তখন সেখান থেকে লাল আলো আমাদের চোখে এসে পৌঁছাবে। লাল আলো, রেড কালার, এটাকে আমরা বলি রেড শিফট। ঠিক আছে? আর যদি এরকম হয় যে কোনো নক্ষত্র আমাদের কাছে আসছে, তাহলে সেই নক্ষত্র থেকে অনেকটা নীল আলো বের হয়। ঠিক আছে? ব্লু, যেটাকে আমরা বলি ব্লু শিফট। ব্লু শিফট মানে আমাদের কাছে আসছে, রেড শিফট মানে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তো আমরা দেখি মহাকাশে যত নক্ষত্র রয়েছে, যত ছায়াপথ, যত নক্ষত্র, তাদের সবার তরঙ্গ দৈর্ঘ্য লালের দিকে সরে যাচ্ছে। লালের দিকে সরে যাওয়া মানে তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। রেড শিফট, ব্লু শিফট। ঠিক আছে? তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে এগুলো রয়েছে, যারা তরঙ্গ চ্যাপ্টার পড়েছো তারা নিশ্চয়ই জানো। ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে 32 হচ্ছে আয়োডিনের ঘাটতি পূরণের জন্য লবণে কি করা হয়? আয়োডিনের যে ঘাটতি, আমরা জানি আয়োডিন না খেলে গলগণ্ড রোগ হতে পারে, থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। তাহলে এখানে কোনটা হবে বলো? সোডিয়াম বাড়িয়ে দেওয়া হয়, সোডিয়াম পটাশিয়াম আয়োডেট মেশানো হয় লবণে, ক্যালসিয়াম মেশানো হয়, ফসফেট মেশানো হয়। আয়োডিনের ঘাটতি পূরণের জন্য কোনটা লবণে মেশানো হয়? সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম আয়োডেট লবণে মেশানো হয়। বোঝা গেছে? পটাশিয়াম আয়োডেট। নেক্সট কোশ্চেন 33। একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার হলে লেন্সের ক্ষমতা কত? তো আমরা কি জানি? উত্তল লেন্স মানে ক্ষমতা পজিটিভ, এটা সবসময় মনে রাখবে। উত্তল লেন্স মানে পাওয়ার হচ্ছে সবসময় কি হবে? পজিটিভ, কারণ এদের ফোকাস দূরত্ব সবসময় পজিটিভ হয়। কেন হয়, কি হয়, তার জন্য আমাদের লেন্স চ্যাপ্টার পুরোটা পড়তে হবে, সেটা তো এক্ষুনি ডিটেলস বলা সম্ভব না। পাওয়ার মানে হচ্ছে 1/f, যদি f মিটারে থাকে, আর যদি f সেন্টিমিটারে থাকে তাহলে 100/f যদি সেন্টিমিটারে দেওয়া থাকে। তো আমাদের কোন এককে দেওয়া আছে? আমাদের সেন্টিমিটার এককে দেওয়া আছে। তাহলে আমরা পাওয়ার মানে কি নেব? পাওয়ার মানে পজিটিভ নেব, 100/15। তাহলে 6.6666 এরকম আসবে। ঠিক আছে? 100কে 15 দিয়ে ভাগ করলে 5 6 30, 6 কে 6 7 8 9, তাহলে 90। ঠিক আছে? তারপরে আবার একটা শূন্য নামিয়ে পরপর এরকম আসবে, আবার 10 থাকবে, পরপর চলবে। তো অ্যাপ্রক্সিমেট 6.67 ডায়োপ্টার হবে অ্যান্সার। ঠিক আছে? ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক।
ঠিক আছে, তো আজকে এই অবধি থাকছে, পরের ক্লাসে আবার দেখা হবে পরের কোশ্চেন নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে, শেয়ার করবে, আর সকাল 10টা থেকে ক্লাস করতে চলে আসবে। ঠিক আছে।